আমি আহসান। আজকে থেকে সবাইকে আমার অ্যাকাউন্টিং ক্লাসে স্বাগতম। আজকে থেকে আমি চেষ্টা করব যে বেসিক অ্যাকাউন্টিং সম্পর্কে কিছু বেসিক ধারণা দেওয়ার জন্য। আর আমার টার্গেট থাকবে মূলত বাংলাদেশের অনার্স, ইউনিভার্সিটি অ্যান্ড ডিগ্রির স্টুডেন্ট যারা বেসিক অ্যাকাউন্টিং কোর্স সম্পর্কে জানতে আগ্রহী। আর আমি সবাইকে বেসিক অ্যাকাউন্টিং সম্পর্কে আগ্রহ প্রদান করার জন্যই আমার এই কোর্সটি চালু করছি। তো তো আমাদের এই কোর্সটি মূলত থাকবে অনার্স, ডিগ্রি অ্যান্ড ইউনিভার্সিটি যে বেসিক অ্যাকাউন্টিং সিলেবাসটি, সেই সিলেবাসটি শেষ করার জন্য। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত চেষ্টা করব যে প্রত্যেকটা জিনিসের অথবা প্রত্যেকটা চ্যাপ্টারের একটা বেসিক ধারণা দেওয়ার জন্য, যাতে করে স্টুডেন্টরা যখন তাদের অ্যাকাউন্টিং কোর্সটি শুরু করবে তখন যেন তারা একটা ভালো ধারণা পায় এবং তাদের অ্যাকাউন্টিং কোর্সটি করতে তারা একটু আগ্রহ পায়। তো শুরু করছি আমার বেসিক অ্যাকাউন্টিং কোর্সটি। তো অ্যাকাউন্টিং সম্পর্কে পড়ার আগে আমাদের প্রথমেই জানা উচিত অ্যাকাউন্টিং জিনিসটা কি। দ্যাট মিনস হোয়াট ইজ অ্যাকাউন্টিং। সো what is accounting? That means accounting is an information system that identifies, records and communicates the economic events of an organization to interested user. আচ্ছা, এটা বাংলা মানে কি অথবা এটা মানে কি? সেটা মানে হলো অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম, মানে অ্যাকাউন্টিং একটা ইনফরমেশন সিস্টেম যেটা আইডেন্টিফাইস, রেকর্ডস অ্যান্ড কমিউনিকেটস দ্য ইকোনমিক ইভেন্টস অফ এন অর্গানাইজেশন টু দ্য ইন্টারেস্টেড ইউজার। মানে এই সিস্টেমটা প্রত্যেকটা প্রত্যেকটা লেনদেনকে আইডেন্টিফাই করে। যেরকম ধরেন আমাদের প্রত্যেক জীবনে অনেক ঘটনায় ঘটে, সব ঘটনা কিন্তু লেনদেন বা টাকা পয়সার সাথে সম্পর্কযুক্ত না। তো যেই সব ঘটনাগুলোই টাকা পয়সার সাথে সম্পর্ক অথবা যেগুলো মানিটারি ফ্যাক্টরের সাথে সম্পর্কিত, সেই সব ঘটনাগুলোই প্রথমে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমটা আইডেন্টিফাই করে। যখন অ্যাকাউন্টিং আইডেন্টিফাই করে যে না এটা একটা আর্থিক লেনদেন, ঠিক তখন অ্যাকাউন্টিং সিস্টেমটা ওই ঘটনাকে আইডেন্টিফাই করার পর রেকর্ডস করে। রেকর্ডস দ্যাট মিনস জার্নালাইজ করে, মানে জাবেদা, জার্নালাইজে বাংলা জাবেদা। তো সেটাকে জার্নালাইজ করে। জার্নালাইজ করার পরে তারপর সেটা এমনভাবে তৈরি করে যে যেটা আমাদের অর্গানাইজেশন ইন্টারেস্টেড ইউজার আছে তাদের সাথে যেন ওই জিনিসটা কমিউনিকেট হতে পারে। আচ্ছা, তো এখন বলে রাখা ভালো যে অ্যাকাউন্টিংয়ের ইন্টারেস্টেড ইউজার কারা। একটা কোম্পানিতে অ্যাকাউন্টিংয়ের দুই ধরনের ইউজার থাকে, একটা হলো ইন্টারনাল ইউজার, একটা হলো এক্সটার্নাল ইউজার। ধরেন একটা কোম্পানি, সেই কোম্পানির ভিতর যে এমপ্লয়িগুলো সেগুলোকে আমরা বলতে পারি ইন্টারনাল ইউজার। দ্যাট মিনস তারা বিজনেস বা অর্গানাইজেশন অথবা কোম্পানির ভিতরে আছে। যেমন ধরেন অ্যাকাউন্টেন্ট অথবা ম্যানেজার, এমপ্লয়ি, অফিসার, সিনিয়র অফিসার, তারা হলো অ্যাকাউন্টিংয়ের ইন্টারনাল ইউজার। আর অ্যাকাউন্টিংয়ের এক্সটার্নাল ইউজার হলো কোম্পানির মালিক অথবা ওনার, সাপ্লায়ার, ডিস্ট্রিবিউটর, এগুলা। আচ্ছা, তো এখন কেন কোম্পানির এমপ্লয়িগুলা ইন্টারনাল ইউজার অফ অ্যাকাউন্টিং অ্যান্ড আউটসাইড যেমন ওনার, সাপ্লায়ার, ডিস্ট্রিবিউটর তারা কোনো এক্সটার্নাল? হ্যাঁ, সেক্ষেত্রে ধরা যায় যে কোম্পানির মালিক আমাদের কাছে কিছু টাকা দিয়েছে, দ্যাট মিনস ক্যাপিটাল দিয়েছে আমাদের কাছে, যে সেই মালিকের ক্যাপিটালগুলো আমাদের প্রফিট করে দিতে হবে। তো কোম্পানির ভিতরে যারা অ্যাকাউন্টেন্ট অথবা যারা এমপ্লয়ি, তারা সেই টাকাটার জন্য অথবা ক্যাপিটালটার জন্য মালিকের কাছে দায়বদ্ধ। ওকে, তো সেই ক্ষেত্রে ক্যাপিটাল অলওয়েজ দায় এবং ক্যাপিটাল সবসময় ক্রেডিট সাইডে বসে। তো আমরা সবসময় ছোটোকাল থেকে জেনে এসেছি যে ক্যাপিটাল অল টাইম ক্রেডিট সাইডে বসে এবং ক্যাপিটাল দায়। বাট ক্যাপিটাল কেন দেয়, কেন ক্রেডিট সাইডে বসে, সেটা কিন্তু আমরা অনেকেই জানতাম না। তো এই অ্যাকাউন্টিংয়ের এক্সটার্নাল এবং ইন্টারনাল ইউজারের কারণে কিন্তু ক্যাপিটালটা দায়।
বোঝা যায়। কারণ মালিক কিন্তু বিজনেস রান করে না, মালিক জাস্ট বিজনেসের ক্যাপিটাল দিয়েছে আমাদের কাছে, সেই ক্যাপিটালটাকে বড় করে মালিকের কাছে ফেরত দিতে হবে প্রফিট আকারে, প্রফিট দেখাতে হবে। তো সেক্ষেত্রে আমরা যারা কোম্পানির ভিতরের ইন্টারনাল ইউজার, তারা ক্যাপিটালটার জন্য মালিকের কাছে দায়বদ্ধ। তো মালিক সেই কারণে মালিক এক্সটার্নাল ইউজার আর ক্যাপিটাল আমাদের জন্য দায়। তো সেই ক্ষেত্রে যখন আমরা ক্যাপিটালকে এন্ট্রি করতে চাই, তো সবসময় আমরা ক্যাপিটালকে দায় বলি। ক্লিয়ার হোয়াট ইজ অ্যাকাউন্টিং? ওকে, নাও আমরা ইউজারটা জিনিসটা একটা গ্রাফের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি। অ্যাকাউন্টিং প্রসেসে কি হয়, প্রথমে আমরা লেনদেনকে আইডেন্টিফাই করি যে লেনদেনটা কি, সেটা কি ইকোনমিক ইভেন্টস অর নট। আমরা কীভাবে বুঝবো লেনদেনটা ইকোনমিক ইভেন্টস কিনা? অবশ্যই যে লেনদেনটা টাকার সাথে সম্পর্কিত সেটাই হলো ইকোনমিক্যাল ইভেন্ট। তো যখন আমরা আইডেন্টিফাই করব সেটা ইকোনমিক্যাল ইভেন্ট, তখন আমরা কি করব, সাথে সাথে সেই ইভেন্টটাকে আমরা রেকর্ডিং করব। দ্যাট মিনস রেকর্ড, ক্লাসিফাই অ্যান্ড সামারাইজ করব। যেমন জার্নাল করা, লেজার করা, সেটাই জার্নাল, লেজার, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সেটা করা। তারপর সেটা আমরা কি করব, কোম্পানি যারা ইউজার আছে তারা যেন সেটা বুঝতে পারে সেরকম ভাবে তৈরি করব। যেমন একটা কোম্পানি যখন তাদের পেপারে, অবশ্যই সবসময় দেখেছেন যে পেপারে তাদের অ্যাকাউন্টিং বা অ্যানুয়াল রিপোর্ট প্রকাশ করে, তখন তারা কিন্তু খুব সুন্দর একটা ফরম্যাটে সেটা প্রকাশ করে। সেটা কারা প্রিপেয়ার করে? সেটা প্রিপেয়ার করে কোম্পানির যারা ইন্টারনাল ইউজার আছে অ্যাকাউন্টিংয়ে, তারা প্রিপেয়ার করে পেপারে ছেপে দেয় কাদের জন্য? যারা ইন্টারেস্টেড ইউজার আছে, যেমন এক্সটার্নাল ইউজার, যেমন আমরা শেয়ার কিনি, বা সাপ্লায়ার আছে, ওকে, বা কাস্টমার, তাদের জন্য তারা সেটা পেপারে ছাপিয়ে দেয়। আর সেটা দেখে যারা ইন্টারনাল ইউজার, যারা এক্সটার্নাল ইউজার, তারা একটা ধারণা নেয় সেই কোম্পানির মাধ্যমে। তো বোঝা গেল অ্যাকাউন্টিং ইউজার এবং হোয়াট ইজ অ্যাকাউন্টিং প্রসেস সেটা। নেক্সট, ওকে, কোশ্চেন আস্কড বাই ইন্টারনাল ইউজার। ওকে, আমরা তো বুঝে গেছি যে ইন্টারনাল ইউজার কারা, অ্যাকাউন্টিং ইন্টারনাল ইউজার কারা। যেগুলা কোম্পানির ভিতরে আছে সেগুলো তো ইন্টারনাল ইউজার। তো কোশ্চেন আস্কড বাই ইন্টারনাল ইউজার মানে ইন্টারনাল ইউজারদের মেইনলি কী কী কোশ্চেন আস্ক করা হয়, যেমন ইজ ক্যাশ সাফিসিয়েন্ট টু পে বিলস। ওকে, মানে আমরা যখন কোনো কিছু কিনতে যাব, তখন আমরা নিজেদের কাছে প্রশ্ন করব যে আমাদের কাছে কি সেই পরিমাণ টাকা আছে একটা জিনিস কেনার জন্য? ইয়েস। যদি দেন হোয়াট ইজ কস্ট ম্যানুফ্যাকচারিং ইচ ইউনিট অফ প্রোডাক্ট। হ্যাঁ, আমাদের অর্গানাইজেশনে যদি কোনো পণ্য বানায়, সেই পণ্য বানানোর জন্য আমাদেরকে সেই পরিমাণ টাকা আছে পণ্য বানানোর জন্য? ক্যান উই এফোর্ড টু গিভ এমপ্লয়ি পে রেজ দিস ইয়ার। তারপর আমরা কি আমাদের এমপ্লয়ের বেতন কি আমরা এই ইয়ারে বাড়াতে পারবো? সেই টাকাটা কি আমাদের কাছে আছে? হুইচ প্রোডাক্ট লাইন ইজ মোস্ট প্রফিটেবল? আমাদের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট লাইনগুলো কোনটা মোস্ট প্রফিটেবল? তো মেইনলি একটা জিনিস খেয়াল করেন, এইসব সব কোশ্চেনগুলো কিন্তু ইন্টারনাল, কোম্পানি ইন্টারনাল ম্যাটার। তো সেই ক্ষেত্রে এইসব কোশ্চেনগুলো কোম্পানি ইন্টারনাল ইউজারদের জন্য। এবং অ্যাজ ইউজুয়াল কোম্পানি এক্সটার্নাল ইউজারদের জন্য বিভিন্ন কোশ্চেন আছে, যেরকম ধরেন ইজ দ্য কোম্পানি আর্নিং স্যাটিসফ্যাক্টরি ইনকাম। এখন কোম্পানির যে মালিক বা ওনার, তারা হয়তো আমাদের কোশ্চেন করবে, আমরা যারা কোম্পানির অ্যাকাউন্টিং সাইটটা দেখাশোনা করি অথবা ইন্টারনাল ইউজার অফ অ্যাকাউন্টিং, তাদের কাছে প্রশ্ন করবে। যেমন ধরেন এক্সাম্পল, কোম্পানির ইন্টারনাল ইউজার আমাদের কোম্পানির একটা অ্যাকাউন্টস ম্যানেজার, তো সেই অ্যাকাউন্টস ম্যানেজারকে প্রশ্ন করবে ইজ দ্য কোম্পানি আর্নিং স্যাটিসফ্যাক্টরি ইনকাম। আমাদের কোম্পানিটা কি একটা স্যাটিসফ্যাক্টরি মানে সন্তোষজনক একটা ইনকাম আর্ন করছে? Then how does company compare in size and profitability with these competitors? আমাদের কোম্পানিটা আমাদের যে কম্পিটিটর আছে তাদের সাথে কি প্রফিটেবিলিটি কতটা আগিয়ে আছে অথবা পিছিয়ে আছে সেটা। উইল দ্য কোম্পানি বি এবল টু পে ইটস ডেটস অ্যাজ দে কাম ডিউ। হ্যাঁ, মালিক আমাদের প্রশ্ন করবে যে আমাদের কোম্পানির যে ডেপ্টগুলো আছে
যে ধারগুলো সেটাকে আমরা পে করতে পারবো, সেই অ্যাবিলিটি কোম্পানি হচ্ছে, অবশ্যই সেগুলো মালিক আমাদের কোশ্চেন করবে। আর মালিক কোশ্চেন করবে কেন? কারণ মালিক তার ক্যাপিটাল জন্য আমাদের কোশ্চেন করবে, মালিক করবে অথবা ডিস্ট্রিবিউটর করবে অথবা শেয়ার হোল্ডাররা করবে। কারণ শেয়ার হোল্ডার তো অ্যাকাউন্টিং এক্সটার্নাল ইউজার। তো যখন একটা শেয়ার হোল্ডার কোম্পানির জন্য সে একটা কোম্পানির শেয়ার কিনতে যাবে, তখন অবশ্যই শেয়ার হোল্ডারগুলো এইসব কোশ্চেনগুলো করবে। সেসব কোশ্চেনগুলো যদি তাদের কাছে সন্তোষজনক হয়, তখনই তারা কিন্তু সেই কোম্পানির শেয়ারটা কিনবে। তো আমরা বুঝে গেলাম যে কোম্পানির ইন্টারনাল ইউজার কারা এবং এক্সটার্নাল ইউজার কারা, এবং ইন্টারনাল ইউজারের কাজগুলো কি, এবং তারা কী কী কোশ্চেন তারা মানে তাদের মাথায় ঘুরে, এবং কোম্পানির এক্সটার্নাল ইউজার কারা কারা এবং তাদের কাজ কী কী, এবং তাদের মাথায় কী কী কোশ্চেন ঘুরে সে কোম্পানির জন্য, সেগুলো আমরা বুঝে গেলাম। নাও আমরা এখন জানবো যে বিভিন্ন সংস্থা আছে আর বিভিন্ন অ্যাকাউন্টিং অ্যাজাম্পশন সম্পর্কে জানবো। ওকে, সো প্রথমে আমাদের জানা দরকার জিএএপি। আমরা আগেও পড়েছি ইন্টার লেভেলে অথবা স্কুল লেভেলে যে অ্যাকাউন্টিং এর জিএএপি মানে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। এটা কি? এটা হলো প্রাইমারিলি এস্টাবলিশড বাই দ্য ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড অ্যান্ড দ্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আচ্ছা, সেটাকে আমরা জিএএপি কে ধরতে পারি একটা অ্যাকাউন্টিং এর বোর্ড। ওকে, এই জিএএপিটাই মূলত কোন অ্যাকাউন্টসটা কোন ক্ষেত্রে যাবে, কোন ক্ষেত্রে যাবে না, কোনটা কিভাবে ক্যালকুলেট করা হবে, সেসব রুলসগুলো দেয়। ওকে, তো সেটাকে ধরতে পারেন একটা সংস্থা যেটা অ্যাকাউন্টিং জিনিসটাকে কন্ট্রোল করে, জিএএপি। ওকে, নাও অ্যাকাউন্টিং এর দুটো অ্যাজাম্পশন আছে, সেটা বলা যাক। একটা হলো মানিটারি ইউনিট অ্যান্ড আরেকটা হলো ইকোনমিক এন্টিটি। প্রথমে আমরা মানিটারি ইউনিট যে অ্যাজাম্পশন সেটা বোঝার চেষ্টা করি। সেটা হলো only transaction data that can be accessed in term of money is included in the accounting period. ওকে, তো আমাদের অ্যাকাউন্টিং পিরিয়ডে কোন কোন অ্যাকাউন্টগুলো আমরা ইনক্লুড করতে পারবো, সেটা হলো কোন কোন অ্যাকাউন্টিংগুলো আমরা আমাদের ইনক্লুড করবো, আমাদের অ্যাকাউন্টিং বুকে ইনক্লুড করবো। অবশ্যই সেই অ্যাকাউন্টগুলো আমাদের মানির দ্যাট ট্রানজাকশন ডাটা ক্যান বি এক্সপ্রেস ইন টার্ম অফ মানি। হ্যাঁ, তো যেসব ট্রানজাকশনগুলো শুধুমাত্র টাকা দ্বারা অথবা মানি দ্বারা এক্সপ্রেস করা যায় অথবা ইনক্লুড করা যায়, মানে যেসব ট্রানজাকশনগুলো টাকার সাথে সম্পর্কিত অথবা মানির সাথে সম্পর্কিত, সেই সব ট্রানজাকশনগুলো আমরা আমাদের অ্যাকাউন্টিংয়ে ইনক্লুড করব। সেটাই বলেছে মানিটারি ইউনিট অ্যাজাম্পশন। দ্যাট মিনস ইন শর্ট টার্ম মানিটারি ইউনিট অ্যাজাম্পশনের কাজ হলো যে যেসব ট্রানজাকশনগুলো টাকার সাথে রিলেটেড অথবা টাকার সাথে সম্পর্কযুক্ত, সেই সব অ্যাকাউন্টসগুলোই আমাদের অ্যাকাউন্টিং রেকর্ডে ইনক্লুড হবে। অ্যান্ড সেকেন্ড অ্যাজাম্পশন হলো ইকোনমিক এন্টিটি। ইট ইনক্লুডস এনি অর্গানাইজেশন অর ইউনিট ইন সোসাইটি। ওকে, ইকোনমিক এন্টিটি বুঝিয়েছে যে আমাদের অ্যাকাউন্টিংয়ে যে কোনো অর্গানাইজেশন অথবা যে কোনো সোসাইটিকে আমরা অ্যাড করতে পারবো। যেমন ধরেন আমরা যমুনা গ্রুপ এর কাছে কিছু পণ্য আমরা বিক্রি করলাম ধারে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি যে আমরা যমুনা গ্রুপের কাছে এত টাকা পাই। তো সেটা একটা অর্গানাইজেশন। ওকে, তো আমরা এই অর্গানাইজেশনগুলোকে আমরা অ্যাড করি আমরা অ্যাকাউন্টিংয়ে। তো সেটাই বলা হয়েছে যে কাদের কাদের ইকোনমিক এন্টিটি আছে। তো ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশন বলে যে শুধুমাত্র মানুষেরও না, অর্গানাইজেশন ইভেন সোসাইটিরও ইকোনমিক এন্টিটি আছে এবং তাদের নামও অ্যাকাউন্ট করা যায়। সো এখন আমরা আসবো দ্য বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন। এটা হলো একটা মোস্ট ইম্পর্টেন্ট থিংস অ্যাকাউন্টিং শেখার জন্য, আর এটাই হলো আসল। সো আমরা আজকে বুঝবো যে বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কি। নর্মালি বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশনটা হলো অ্যাসেট ইজ ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ওনার ইকুইটি। মানে একটা কোম্পানির লায়াবিলিটি আর ওনার ইকুইটি মিলে অ্যাসেট তৈরি হয়। দ্যাট মিনস দুই সেট সমান থাকে, এক সাইডে অ্যাসেট থাকে আর আরেক সাইডে লায়াবিলিটি অ্যান্ড ওনার ইকুইটি থাকে। তো এটা কিন্তু আর এই জিনিসটার কারণে আমাদের অ্যাকাউন্টিংয়ের প্রত্যেকটা জিনিস সমান হয়। তো আমরা এটা এখন ভালো করে বোঝার চেষ্টা করি এই দুটো সেট কেন সমান হয়। আপনাদের যদি একটা এক্সাম্পল দিই তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। আচ্ছা, কি ছিল আমাদের? সেটা ছিল একটু আমাদের ছিল জিনিসটা এ ইজ ইকুয়াল টু, আমার হাতে লেখা ভালো না তো কম্পিউটারে, তো সেক্ষেত্রে হয়তো সুন্দর করে না লেখা যেতে পারে, তো সেই জন্য সরি।
তো আচ্ছা, এটা বোঝানো যাক এ সমান সমান এল প্লাস পি। এই জিনিসটা কি? ধরেন আপনার একটা বাড়ি আছে, একটা বাড়ি আঁকার চেষ্টা করছি আমরা, হয়তো বাড়ির মতো হবে না, কারণ আমি আর্ট করতে পারি না ভালো। তো ধরেন সেটা বাড়ি, এই বাড়িটার দাম ধরেন 10 লাখ টাকা, 10 লাখ। তো এই বাড়িটা আপনার অ্যাসেট। তো যখন কেউ আপনাকে বলবে আপনার কত টাকা অ্যাসেট আছে, তো সবাই আপনাকে বলবে আপনার 10 লাখ টাকা অ্যাসেট আছে। কিন্তু বাট সেই বাড়িটা কিন্তু আপনার টোটালি নিজের টাকায় না, আপনি কিছু টাকা ধার নিয়েছেন, কিছু টাকা নিজের টাকা আছে। তো সেক্ষেত্রে ধরেন এটা তো আমাদের অ্যাসেট। আপনি মনে করেন ধার নিয়েছেন 3 লাখ টাকা, 3 লাখ টাকা, এটা সেটা ধার মানে লোন। লায়াবিলিটি, লায়াবিলিটি মানে লোন, লায়াবিলিটি মানে কেউ আপনার কাছে পাবে। আর 7 লাখ টাকা আপনার নিজের টাকা, পি মানে প্রোপাইটার্স, পি মানে নিজের টাকা, মালিকের নিজের টাকা, সেটা আপনার নিজের। তো সেই ক্ষেত্রে একটা জিনিস দেখেন যে আপনার 10 লাখ টাকা অ্যাসেট আছে, সেই অ্যাসেটটা কীভাবে ক্রিয়েট হয়েছে? 3 লাখ টাকা লোন আর 7 লাখ টাকা নিজের টাকা। তো তো দেখেছেন অ্যাকচুয়ালি কীভাবে জিনিসটা হলো, যে লোন আর নিজের টাকা মিলিয়ে কিন্তু একটা অ্যাসেট হয়। তো সেই ক্ষেত্রে আমরা সব সময় লিখি এ ইজ ইকাল টু এল প্লাস পি। তো যখন আপনি অ্যাকাউন্টিং ইকুয়েশন করতে যাবেন তখন এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে আর মনে থাকতে হবে। ওকে, তো এটাই মূলত ছিল আমাদের এই সমস্যা এল প্লাস পি, সেটা তো বুঝালাম। এ মানে অ্যাসেটস, এল মানে লায়াবিলিটিস, ও মানে ওনার ইকুইটিস। ওনার ইকুইটিস মানে মালিকের নিজের টাকা বা নিজের অ্যামাউন্ট, লায়াবিলিটিস মানে লোন, এসেট সেটা বোঝা গেল। নাও আমরা অ্যাসেটের কথা চিন্তা করি। অ্যাসেট অ্যাজ এ অ্যাসেট জিনিসটা কি? তো আমরা তো একটু আগে দেখেছি অ্যাসেট, বাট অ্যাসেট জিনিসটা এখানে আমাদের জানা দরকার। অ্যাসেট মিনস অ্যাসেট আর রিসোর্সেস ওন্ড বাই এ বিজনেস। ওকে, একটা বিজনেসের নিজের যা কিছু আছে সেটা কি অ্যাসেট বলা হয়। আচ্ছা, অ্যাসেটের জিনিসটা এভাবে দেওয়া যায়। মনে করেন আপনার পার্সোনালি চিন্তা করেন, আপনার পার্সোনালি ধরেন একটা কলম আছে, এটা আপনার কলম। ওকে, এটা কলম আঁকলাম। এখন এই কলমে কালি আছে ধরেন এতটুকু। আপনি যখন কলমটা নতুন কিনেছেন তখন এতটুকু কালি আছে, দ্যাট মিনস আপনার এই পুরা কলমে পুরো জিনিসটা অ্যাসেট। হ্যাঁ, আচ্ছা, অ্যাসেটের একটা সংজ্ঞা, খুব সুন্দর সংজ্ঞা দেওয়া আছে। অ্যাসেট মিনস হলো আমি যে জিনিসটা দ্বারা ভবিষ্যতে সুবিধা পাবো সেটাকে অ্যাসেট বলা হয়। তো আপনি যখন নতুন কলম কিনবেন, কলমে যখন সম্পূর্ণ ভরা কালি থাকে, তো আপনি ভবিষ্যতে এই সম্পূর্ণ কালিগুলো ইউজ করতে পারবেন আর এগুলো দিয়ে আপনি কিছু বেনিফিট পাবেন। তো সেটাই আপনার অ্যাসেট। তো যখন আপনি কলমটা লেখা শুরু করবেন, যখন আপনি ধরেন এতটুকু কলমটা লিখে ফেলেছেন, তো সেক্ষেত্রে আপনার অ্যাসেট কতটুকু রইলো? অ্যাসেট রইলো এর পরের থেকে যতটুকু আছে ঠিক ততটুকু। দ্যাট মিনস এখান থেকে এতটুকু অ্যাসেট, আর এই যতটুকু আপনি খরচ করে ফেলেছেন সেটা আপনার এক্সপেন্স মানে খরচ, আর আপনার এটুকু হলো অ্যাসেট। তো এই এক্সাম্পলটা দ্বারা বোঝা গেল যে অ্যাসেট হলো যে জিনিসটা দ্বারা আপনি ফিউচারে, দ্যাট মিনস ভবিষ্যতে সুবিধা পাবেন, সেটাই হলো অ্যাসেট। আর এক্সপেন্স মানে কি? যে জিনিসটা আপনি খরচ করে ফেলেছেন সেটাই এক্সপেন্স। ওকে, ক্লিয়ার? ওকে, তো আমরা বুঝতে পারলাম হোয়াট ইজ অ্যাসেট। অ্যাসেট আর রিসোর্সেস ওন বাই এ বিজনেস। সেখানে একটু বলা যায় যে আমাদের বিজনেস এবং আমরা যে জিনিসটা দ্বারা ভবিষ্যতে সুবিধা পাবো সেটা আমাদের অ্যাসেট। দে আর ইউজড ইন ক্যারিং আউট সাচ অ্যাক্টিভিটিস অ্যাজ প্রোডাকশন, কনজামশন অ্যান্ড এক্সচেঞ্জ। সেটা তো বোঝানোর দরকার নেই, আপনারা বুঝতে পারবেন। ওকে, নাও হোয়াট ইজ লায়াবিলিটি? লায়াবিলিটি ক্লেমস এগেনস্ট অ্যাসেট। আচ্ছা, অ্যাসেটের বিপরীতে লায়াবিলিটি ক্লেমস, সেটা বলে অ্যাসেট। তো আমরা এখন আরেকটা এক্সাম্পল দিই লায়াবিলিটি সম্পর্কে। ধরেন এক্সাম্পলটা দেওয়া যায় যে
আপনি আগে বলেছিলাম যে একটা কলম কিনেছিলেন, ধরেন এখন আমরা সেই যে কলমের এক্সাম্পলটা দিই। একটা কলম কিনলেন আপনি দোকান থেকে, তো এই যে কলমটার দাম 10 টাকা, 10 টাকা। তো আপনি যখন দোকান থেকে কলমটা কিনলেন, আপনি দোকান থেকে জিনিসটা বাকিতে কিনেছিলেন, ধারে কিনেছিলেন। ধারে কিনা মানে আপনাকে ফিউচারে এই টাকাটা পে করতে হবে, মানে আপনি দোকানদারের কাছে দায়বদ্ধ 10 টাকা যে দোকানদারকে দিতে হবে। এই যে, তো এই যে 10 টাকা আপনি কিনেছেন একটা কলম, সেই 10 টাকা টোটালি একটা লাইবিলিটি ধরা হয়। লাইবিলিটি দ্যাট মিন্স ভবিষ্যতে যে জিনিসটা আমাদের পে করতে হবে সেটা লাইবিলিটি। আর এখানে একটা এক্সাম মানে যে কথাটা ছিল যে লাইবিলিটিস আর ক্লেমস এগেইনস্ট অ্যাসেটস। তো এই যে আপনি দোকান থেকে 10 টাকা কলম কিনেছেন, তো এই 10 টাকা একটা অ্যাসেট আপনার কাছে, টাকা একটা অ্যাসেট। তো সেই দোকানদার আপনার কাছে একটা ক্লেমস আছে যে অ্যাসেটের এগেনস্টে, যে আপনার কাছে সে ভবিষ্যতে 10 টাকা পাবে। তো 10 টাকা যে অ্যাসেট, সেই 10 টাকা সে আপনাকে ক্লেম করলো। ওকে, তো বোঝা গেল এখন লায়াবিলিটি মানে কি, সেই জিনিসটাই যে লায়াবিলিটি আর ক্লেমস এগেইনস্ট অ্যাসেট। ওই যে আপনি দোকানদারের কাছ থেকে 10 টাকা কলম কিনছিলেন বাকিতে, তো আপনার ভবিষ্যতে যদি কখনো 10 টাকা অ্যাসেট হয়, সেই অ্যাসেটটার ক্লেম করতে পারে দোকানদার, যে না আমি তার কাছ থেকে 10 টাকা পাই, সেটা হলো লায়াবিলিটি। তো একটা জিনিস মনে রাখেন, যেটা হলো অ্যাসেট মানে যে জিনিসটা দ্বারা আমরা ভবিষ্যতে সুবিধা পাবো, আর লায়াবিলিটিস মানে যেই জিনিসটা আমাদেরকে পে করতে হবে ভবিষ্যতে, যার জন্য আমরা দায়বদ্ধ। সেটা যে কোনো কিছু হতে পারে, 1 টাকা, 10 টাকা, 5 টাকা। অ্যান্ড এক্সপেন্স হলো যেই জিনিসটা আমরা খরচ করে ফেলেছি। ওই যে আমাদের অ্যাসেটের, যখন আমরা অ্যাসেট মানে বললাম, অ্যাসেটের সময় যে আমরা কলমে কালি আমরা একটুখানি খরচ করে ফেলেছি, যেটুকু খরচ করেছি সেটা আমাদের এক্সপেন্স। ওকে, তো এখন আমাদের আমরা বুঝলাম অ্যাসেট, এক্সপেন্স, লায়াবিলিটি। আচ্ছা, তো আপনার শর্ট টার্মে এখন আমি আপনাদেরকে ইনকামটা বুঝিয়ে দিই। ইনকাম জিনিসটা কি? কারণ ইনকাম বোঝানোর কারণটা হলো যে টোটালি অ্যাকাউন্টিংয়ে চারটা জিনিসের মাধ্যমেই পুরো অ্যাকাউন্টিং সিস্টেমটা ক্রিয়েট হয়। একটা হলো অ্যাসেট, একটা হলো লায়াবিলিটি, একটা হলো এক্সপেন্স, আর একটা হলো ইনকাম। তো আমরা তো অ্যাসেট বুঝেছি, লায়াবিলিটি বুঝেছি, এক্সপেন্স বুঝেছি, ইনকাম বুঝিনি। ইনকাম হলো যে আপনি যে কোনো জিনিস যেটা আর্ন করেছেন বা পেয়েছেন, সেইটাই ইনকাম। ওকে, বাট এমনও যদি হয় যে আপনি কোনো কোম্পানিতে কাজ করেন, সে কোম্পানি আপনাকে 1 মাসে বেতন দেয়নি, তো যদি 1 মাসে বেতন দেয়নি মানে আপনি ভবিষ্যতে সেই 1 মাসের বেতনটা পাবেন। তো এই যে আপনি ভবিষ্যতে পাবেন কোনো কিছুর মাধ্যমে, আপনি কোনো এই জিনিসটা আপনি ভবিষ্যতে সুবিধা পাবেন, বা সুবিধা পাবেন যে বেতনটা আপনি ভবিষ্যতে নিতে পারবেন। তো সেই বেতনে যে আপনার ডিউ রয়েছে, কোম্পানি আপনাকে দেয়নি, সেই জিনিসটা আপনার অ্যাসেট। কারণ কি, এই জিনিসটা দ্বারা আপনি ভবিষ্যতে কিছু টাকা পাবেন এবং সেই টাকা আপনি খরচ করে কিছু আপনি বেনিফিট পাবেন। তো সেটাই হলো আপনার অ্যাসেট। আর আর্ন হলো যদি আপনাকে কোম্পানি টাকাটা দিয়ে দেয়, ঠিক যেই সময় আপনাকে বেতন টাকা দেবে, সেটা আপনার আর্ন। ওকে, তা আপনি যখন আর্ন খরচ করবেন, সেটা কিন্তু এক্সপেন্স হয়ে যায়। তো মনে রাখতে হবে যে আপনি তো অ্যাসেট, লায়াবিলিটি, এক্সপেন্স, ইনকাম সেটা মনে থাকবে তো সবার। আচ্ছা, গেল এটা। তো এখন আমরা ওনার ইকুইটি বুঝি। ওনার ইকুইটি জিনিসটা অ্যাকচুয়ালি কি? ওনার ইকুইটি হলো জাস্ট কোনো বিজনেসে মালিকের যেই টাকার পরিমাণটা, সেটাই ওনার ইকুইটি। দেখেন, ওনার ইকুইটি ইজ ইকুয়াল টু টোটাল অ্যাসেট মাইনাস টোটাল লায়াবিলিটি। তো সিম্পলি বোঝা যায় যে কোনো কোম্পানির টোটাল অ্যাসেট থেকে টোটাল লায়াবিলিটি বিয়োগ দিলে তো মালিকের টাকাটা চলে আসে। তো সেটাই তো মালিকের ওনার ইকুইটি। ক্লিয়ার? ওই যে আমি আপনাকে বাড়ির এক্সাম্পলটা দিয়েছিলাম, যে একটা বাড়ি, আপনি 10 লাখ টাকার একটা বাড়ি আছে, মানে অ্যাসেট আছে, সেই ক্ষেত্রে 3 লাখ টাকা লোন নিয়েছেন, 7 লাখ টাকা আপনার নিজের। তো অ্যাকচুয়ালি আপনার নিজের টাকা কত? 7 লাখ টাকা। সেটা আপনি কীভাবে পাবেন? ওই যে অ্যাসেট 10 লাখ মাইনাস আপনি দিবেন 3 লাখ সমান 7 লাখ,
সেই 7 লাখ টাকা আপনার নিজের টাকা, মানে ওনার ইকুইটি। তো সেইভাবে বোঝা যায় হোয়াট ইজ ওনার ইকুইটি। আচ্ছা, সেকেন্ড মানে ওনার ইকুইটি রিপ্রেজেন্ট দ্য ওনারশিপ ক্লেম ইন টোটাল অ্যাসেট। অবশ্যই আপনার ওনারশিপের মাধ্যমে তো আপনি আপনার টোটাল অ্যাসেটে আপনি এটা ক্লেম করতে পারবেন। সাবডিভিশন অফ ওনার্স ইকুইটি, ওনার্স ইকুইটির সাবডিভিশনগুলো কী কী? ক্যাপিটাল অর ইনভেস্টমেন্ট অফ ওনার, ড্রয়িং, সেগুলো কিন্তু ওই ওনারকে, মনে রাখবেন এই 4টা জিনিস কিন্তু শুধুমাত্র 4টা জিনিস আপনার ওনারশিপকে অ্যাফেক্ট করে। আর কোনো ডাটা, কোনো এন্ট্রি কখনোই আপনার ওনারশিপকে অ্যাফেক্ট করবে না। যেমন এক্সাম্পল দিয়ে ধরেন আপনার কোম্পানিতে 10 লাখ টাকা আছে, সেই 10 লাখ টাকা দিয়ে আপনি যদি একটা 3 লাখ টাকার ফার্নিচার কিনেন, যেটা অ্যাসেট কিনলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার নিজের সম্পত্তিটা কিন্তু কমবেও না, বাড়বেও না। কারণ আপনি 3 লাখ টাকা আপনার ক্যাশ দিয়ে দিয়েছেন, সেই ক্যাশ দিয়ে আপনি 3 লাখ টাকার একটা ফার্নিচার কিনছেন, সেটা আপনার অ্যাসেট। তো সেক্ষেত্রে কি আপনার কখনো নিজের ওনার ইকুইটি কোনো এফেক্ট করবে? জীবনও করবে না। তো ওনার ইকুইটি এফেক্ট করবে এই 4টা কারণে: ক্যাপিটাল আর ইনভেস্টমেন্ট বাই ওনার, মানে যখন আপনি আপনার নিজের কোম্পানিতে নিজের টাকাটা, নিজের ক্যাপিটালটা যখন আপনি আনবেন, ঠিক তখনই আপনার নিজের টাকা বেড়ে যাবে, দ্যাট মিনস ওনার ইকুইটি বেড়ে যাবে। যখন আপনি ড্রয়িং করবেন, ড্রয়িং মানে উত্তোলন, যখন আপনি আপনার কোম্পানি থেকে কিছু টাকা ড্রয়িং করবেন, সেক্ষেত্রে আপনার ওনার ইকুইটি মানে ওনার টাকাটা কমে যাবে। রেভিনিউ, যখন আপনার কোম্পানি রেভিনিউ আর্ন করবে, সেই রেভিনিউ আর্নটা আপনার ওনার ইকুইটি বাড়িয়ে দেবে। যখন আপনি কোম্পানি কোনো কিছু এক্সপেন্স করবেন, সেক্ষেত্রে আপনার ওনার ইকুইটিটা কমে যাবে। ক্লিয়ার? এই 4টা এন্ট্রি বাদে কখনোই আপনার ওনার ইকুইটি কোনো এফেক্ট করবে না। সেটা যখন আমরা ইকুয়েশন করবো তখন আমরা সেটা বুঝতে পারবো। তো আমি আজকে মানে চেষ্টা করবো আপনাদের একটা বেসিক ধারণা দেওয়ার জন্য। আমাদের আজকের ক্লাসটা হবে শুধু থিওরিটিক্যাল ক্লাস, এরপরে প্রত্যেকটা ক্লাসে আমরা ম্যাথমেটিক্যাল টার্মস আলোচনা করব। সো ইনভেস্টমেন্ট কি? ইনভেস্টমেন্ট বাই ওনার আর দ্য অ্যাসেট দ্য ওনার পুটস ইন দ্য বিজনেস। আচ্ছা, ওনার যখন তার নিজস্ব কোনো অ্যাসেট তার বিজনেসে আনে বা পুট করে, সেটাই ইনভেস্টমেন্ট। ওকে, দিস ইনভেস্টমেন্ট ইনক্রিজ ওনার ইকুইটি। তো যখনই আপনি কোনো ইনভেস্টমেন্ট আপনি আনবেন বাইরে থেকে আপনার কোম্পানিতে, সেটাই তো অবশ্যই আপনার ওনার ইকুইটি বাড়িয়ে দেবে, ঠিক না? ওকে, ড্রয়িং তো আগেই বুঝেছি। ড্রয়িং আর উইথড্রয়াল অফ ক্যাশ অর আদার অ্যাসেট বাই দ্য ওনার ফর পার্সোনাল ইউজ। যখনই মালিক তার কোম্পানি থেকে তার পার্সোনাল ইউজের জন্য, ব্যবহারের জন্য কোনো প্রকার কোনো অ্যাসেট অথবা কোনো টাকা তার কোম্পানি থেকে তুলে নিয়ে যাবে, সেটা হলো ড্রয়িংস। ড্রয়িং সবসময় ডিক্রিজ ওনার ইকুইটি, ড্রয়িং সবসময় ওনার ইকুইটিকে ডিক্রিজ করে দেয়। ড্রয়িং দ্যাট মিনস উত্তোলন। রেভিনিউ বলেছি, revenue are the gross increase in owner's equity resulting from business activities entering into the purpose of earning income। হ্যাঁ, রেভিনিউ ইনকাম আপনাকে দেই। যেমন আপনার কোম্পানি ধরেন বিস্কিট বানায় এবং মার্কেটে বিস্কিট সেল করে। তো আপনার পার প্যাকেট বিস্কিট বানাতে ধরেন খরচ পড়ে 8 টাকা, আপনি সেটা মার্কেটে সেল করেন 10 টাকা। তা আপনার পার পিস বিজনেসে বিস্কিটে ইনকাম হয় 2 টাকা। তো যখন আপনি বাজারে আপনি 1000 পিস বিস্কিট সেল করবেন, তখন আপনার পার পিসে 2 টাকা করে হলে আপনার 1000 পিসে মোট 2000 টাকা লাভ হবে। সেই লাভটাই হলো রেভিনিউ। আর সেই রেভিনিউই কিন্তু আপনার ওনার ইকুইটির সাথে যুক্ত হবে, আপনার ওনার ইকুইটি বাড়িয়ে দেবে। আচ্ছা, রেভিনিউ মে রেজাল্ট ফ্রম সেল অফ মার্চেন্ডাইজ, সেটা বলেছি, মার্চেন্ডাইজ সেল, পারফরমেন্স অফ সার্ভিস, রেন্টাল আর প্রপার্টি আর লেন্ডিং অফ মানি। আচ্ছা, ঠিক আছে। তো এখানে আমরা তো সেল অফ মার্চেন্ডাইজ মানে একটা পণ্য সেল করা একটা এক্সাম্পল দিলাম। আপনার কোম্পানি যদি কোনো সার্ভিস সেল করে, যেমন ধরেন আপনার কোম্পানি ল্যাপটপ সার্ভিসিং সেন্টার, তো সেক্ষেত্রে যখন আপনারা তো সেক্ষেত্রে আপনার কোনো মার্চেন্ডাইজ সেল করবেন না, আপনারা নিজেরা কাস্টমারদের ল্যাপটপ ঠিক করে দেবেন, তারপর আপনার সার্ভিস দেবেন। সেই সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনাদের ইনকাম আসতে পারে। রেন্টাল অফ প্রপার্টি, যেমন যাদের মার্কেট আছে তারা মার্কেটের যে রেন্ট পায় সেটা দিয়ে তো তাদের ইনকাম হয়, ইটিসি। এখানে বলেছে রেভিনিউ ইজ ইউজুয়ালি রেজাল্টস ইন অ্যান ইনক্রিজ ইন অ্যান অ্যাসেট। রেভিনিউ কি করে? অ্যাসেটের রেভিনিউ ইউজুয়ালি রেজাল্ট ইন ইনক্রিজ ইন অ্যাসেট। ওকে, রেভিনিউ সবসময় অ্যাসেট ভ্যালু বাড়িয়ে দেয়, দ্যাট মিনস আপনার ওনার ইকুইটি বাড়িয়ে দেন। এক্সপেন্স কি সেটা মনে হয় না আরো বোঝানোর দরকার আছে। আচ্ছা, তারপরে বলি, এক্সপেন্স আর দ্য ডিক্রিজ ইন ওনার ইকুইটি দ্যাট রেজাল্ট ফ্রম অপারেটিং দ্য বিজনেস। হ্যাঁ, আপনার বিজনেস অপারেট করার জন্য সবসময় কিছু এক্সপেন্স যায়। যেমন আপনি বিজনেস রান করার জন্য আপনি কাউকে চাঁদা দিলেন বা কোনো কিছু করলেন, সেই খরচ করার মাধ্যমে ধরেন আপনি আপনার এমপ্লয়ীদের আপনি স্যালারি দিলেন বা এমপ্লয়ীদের আপনি কোনো পার্টি দিলেন,
সেগুলো হলো কোম্পানি এক্সপেন্স। মানে কোম্পানি এক্সপেন্স মাধ্যমে টাকা চলে যায়, কিন্তু বাট সেই টাকার বিপরীতে কোনো প্রকার অ্যাসেট আসে না, সেটা হলো এক্সপেন্স। তো এই এক্সপেন্স ইউজুয়ালি আমাদের ওনার ইকুইটি ডিক্রিজ করে দেয়। দে আর দ্য কস্ট অফ অ্যাসেট কনজিউমড অর সার্ভিস ইউজড ইন দ্য প্রসেস অফ আর্নিং রেভিনিউ এক্সাম্পল। সেগুলো আপনারা পড়ে নিন, কারণ একটু কথা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা আসি সেই গ্রাফটা আমরা টোটালি কোন কোন জিনিসগুলো বা কোন কোন লেনদেনগুলা মালিকদের ওনার ইকুইটি অ্যাফেক্ট করে, সেই টোটালি গ্রাফটা এখানে আছে। যেমন ধরেন আমরা চারটা জিনিস পড়েছিলাম, সেটা হলো একটা ইনভেস্ট, রেভিনিউ, উইথড্র অফ ওনার, এক্সপেন্স। হ্যাঁ, ধরেন এই মাঝখানে এই জিনিসটা, মাঝখানে এই টোটাল জিনিসটা, সেটা হলো আপনার কোম্পানিতে মালিকের কয় টাকা আছে সে টাকাটা পরিমাণ। ধরেন মালিকের 10 লাখ টাকা আছে কোম্পানিতে, এই 10 লাখ টাকা মনে করেন এটা। তো যখন মনে করেন মালিক ইনভেস্টমেন্ট করবে বিজনেসে, তো সেক্ষেত্রে কি হবে, সেই ইনভেস্টমেন্টের টাকাটা কি হচ্ছে, এই যে বিজনেসে চলে আসছে। তো সেক্ষেত্রে কি মালিকের ওনার ইকুইটি বেড়ে যাচ্ছে। আগে ছিল মনে করেন 10 লাখ টাকা, মালিক 2 লাখ টাকা নতুন ইনভেস্ট করলো বিজনেসে, সেক্ষেত্রে মালিকের ওনার ইকুইটি হলো 12 লাখ টাকা। রেভিনিউ হলো ওই যে কোম্পানি প্রোডাক্ট বা সার্ভিস সেল করে কিছু টাকা আর্ন করলো, সে আর্ন টাকা টোটালি ওনার ইকুইটিতে চলে যাবে। মনে করেন আমাদের এখন 12 লাখ টাকা ছিল ওনার ইকুইটি, 1 লাখ টাকা আমাদের এবার লাভ হলো, সেক্ষেত্রে আমাদের ওনার ইকুইটি হয়ে যাবে 13 লাখ টাকা। এই দুটো জিনিসের কারণে ওনার ইকুইটি বাড়ে, আর কমে হলো এই দুটো জিনিসের কারণে, সেটা হলো কি উইথড্রয়াল বাই ওনার এন্ড এক্সপেন্স। তো উইথড্রয়াল বাই ওনার, ধরেন আপনার কোম্পানিতে এখন 13 লাখ টাকা আছে, মালিক করলো কি নিজের খরচের জন্য বা নিজের হাত খরচ বা নিজের চলাফেরার জন্য মালিক কোম্পানি থেকে 1 লাখ টাকা তুলে নিয়ে গেল। তো সেক্ষেত্রে কি হলো, এই যে আমাদের ওনার ইকুইটি মালিকের যে 13 লাখ টাকা পরিমাণটা ছিল, সেক্ষেত্রে 1 লাখ টাকা কমে গেল, কারণ মালিক নিজে নিয়ে গেল। মালিক নিয়ে গেল, সেটা নেওয়ার পর কারণে কিন্তু কোনো অ্যাসেট বাড়েনি। তো সেই ক্ষেত্রে এই উইথড্রলটা সবসময় ওনার ইকুইটি থেকে বিয়োগ যায়, এক্সপেন্স অ্যাজ ইউজুয়াল এক্সপেন্স বিয়োগ যায়। সেটা আপনাদের অনেক অনেক বারবার বলেছি, সেটা আর বলার কারণ মনে করি না। আচ্ছা, তো এখন নেক্সট জিনিসটা, এখন টোটালি আমাদের বেসিক জিনিস শেষ। তো আমরা এখন থেকে শুরু করি হোয়াট ইজ অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশন জিনিসটা কি আর সেটা কিভাবে কাজ করে। অ্যাকাউন্টিং ইকুয়েশন মেইনলি অ্যাকাউন্টিং ইকুয়েশনের মাধ্যমে অ্যাকচুয়ালি প্রত্যেকটা লেনদেনের ইফেক্ট বোঝা যায়, যে প্রত্যেকটা লেনদেন কিভাবে আমাদের বিজনেসে ইফেক্ট করছে সেটা বোঝা যায়। অ্যাকাউন্টিং ইকুয়েশন বোঝানোর আগে আপনাদের আরেকবার রিক্যাপ করে নিই, যে যেটা একটু আগে শিখিয়েছিলাম, যে অ্যাসেট সমান সমান এল প্লাস পি। প্রত্যেকটা লেনদেনেই এই জিনিসটা সমান থাকে, মানে এটা একটা অ্যাকাউন্টিং ইকুয়েশন। প্রত্যেকটা লেনদেনে এই ইকুয়েশনটা অলওয়েজ সমান থাকে। কোনো লেনদেনেই কখনো অ্যাকাউন্টিং ইকুয়েশন সমান হবে না, এটা কখনো ঘটে না। আর যদি ঘটে থাকে তাহলে মনে করবেন আপনার ওই লেনদেনটা রেকর্ডিং করাটা ভুল হচ্ছে। আচ্ছা, তো আচ্ছা দেখি, মনে করেন আমরা একটা এক্সাম্পল দেখুন। রেনিল একটা পার্সন, লোক, সে ডিসাইড করলো টু ওপেন এ কম্পিউটার প্রোগ্রামিং সার্ভিস। সেটা কম্পিউটার প্রোগ্রামিং সার্ভিস ওপেন করবে। ধরেন একটা বিজনেস ওপেন করলো, তার বিজনেসের অ্যাক্টিভিটিস হলো কম্পিউটার প্রোগ্রামিং সার্ভিস দেওয়া। ওকে, মানে কম্পিউটার প্রোগ্রামিং সার্ভিস মনে করেন বর্তমানে তো অনেক কোম্পানি আছে, আগোরা বা অনেক বিজনেস অর্গানাইজেশনে তাদের নিজস্ব কাস্টমার সফটওয়্যার লাগে। তো আপনি নিজে একটা অর্গানাইজেশন খুললেন, সেখানে আপনি তাদেরকে সফটওয়্যার বানিয়ে দেবেন আর তারা আপনাকে টাকা দেবে সেটা বিনিময়ে। এটা হলো কম্পিউটার প্রোগ্রামিং সার্ভিস অর্গানাইজেশন। ওকে, তো সেখানে আপনি অন সেপ্টেম্বর 1 রেনিল ইনভেস্ট করলো 15,000, দ্যাট মিনস 15,000 টাকা ডলার ক্যাশ ইন দ্য বিজনেস হুইচ হি নেমস সফট বাই। সে 15,000 টাকা ক্যাশ ইনভেস্ট করে তার একটা বিজনেস করলো, বিজনেসের নাম সফট বাই। আচ্ছা, এখন আমরা আসি এই ট্রানজেকশনটা কিভাবে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনে ইফেক্ট করবে। তো আচ্ছা, সেই জিনিসটা আমরা এখানে আগে তুলে নিই। মনে করেন যে এটা, নেক্সট স্লাইডে আসি। এই যে আমি আমার কোশ্চেনটা এখানে আমি দিলাম, একটু বড় করে দিই কারণ তাহলে দেখতে সবারই সুবিধা হবে। এই যে
কি ছিল আমাদের কোশ্চেনটা, যে রেনিল সাহেব 15,000 টাকা বিজনেসে ক্যাশ এনে একটা বিজনেস খুলেছে শর্ট বাই। তো সেক্ষেত্রে তার কি হলো দেখেন, এই যে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন অ্যাসেট সমান সমান লায়াবিলিটি প্লাস ওনার ইকুইটি, এটা হলো মেন অ্যাকাউন্টিং ইকুয়েশন। তো সেখানে আমাদের ক্যাশ কি, ক্যাশ কিন্তু একটা অ্যাসেট, সবসময় মনে রাখবেন ক্যাশ একটা অ্যাসেট। ক্যাশ কেন অ্যাসেট? কারণ আপনি ক্যাশের মাধ্যমে কিন্তু ভবিষ্যতে কোনো সুবিধা পাবেন। ওকে, কিছু কেনাকাটা করতে পারবেন বা যে কোনো সুবিধা পাওয়া যায় ক্যাশের মাধ্যমে। তো সে কি করলো, তার বিজনেসে যেহেতু $15,000 ক্যাশ ইনভেস্ট করেছে, তার বিজনেসে ক্যাশ নামে একটা অ্যাসেট, যে অ্যাসেটের দিকে আমরা ক্যাশ দিলাম, যে অ্যাসেটের এই সাইডটার অ্যাসেট, এখানে আমরা ক্যাশ নামে একটা এন্ট্রি আসলো নতুন, ক্যাশ 15,000 টাকা প্লাস প্লাস মানে বাড়লো। আর সমান সমান আমাদের তো লায়াবিলিটি বাড়ে না, কারণ আমরা কোনো লোন নিই নেই, সে টোটাল টাকাটা নিজের পকেট থেকে দিয়েছে। তাহলে ওনার ইকুইটি আর্নিল ক্যাপিটাল, যে আর্নিল ক্যাপিটাল সেটা ওনার ইকুইটি, তার ওনার ইকুইটি বললো 15,000, আর সেটা কিসে, ইনভেস্টমেন্টের মাধ্যমে। ক্লিয়ার? তো আমাদের প্রথম এন্ট্রিটা বোঝা হলো যে রেনিল সাহেব 15,000 টাকা বিজনেসে এনেছে এবং 15,000 টাকা যেটা বিজনেস খুলেছে, সেক্ষেত্রে তার বিজনেসে বা বিজনেসে অ্যাকাউন্টিং ইকুয়েশনে কোন কোন জিনিসগুলো ইফেক্ট করেছে, অবশ্যই ক্যাশ অ্যান্ড ইনভেস্টমেন্ট। ওকে, আচ্ছা নেক্সট আরেকটা আমরা এন্ট্রি বোঝার চেষ্টা করি, সেটা হলো যে সফট বাই পারচেজেস কম্পিউটার ইকুইপমেন্ট ফর $7,000 ক্যাশ। সফট বাই, আচ্ছা সফট বাই তার বিজনেসের নাম, তার বিজনেস একটা কম্পিউটার ইকুইপমেন্ট পারচেস করলো 7,000 টাকা ইন ক্যাশ, $7,000 ক্যাশ দিয়ে। সে কিন্তু টোটালি ক্যাশ দিয়ে, কোনো লোন কিন্তু নেয়নি, সে তার বিজনেস থেকে 7,000 টাকা নিয়ে একটি কম্পিউটার ইকুইপমেন্ট, কম্পিউটার ক্রয় করলো। তো দেখি এই জিনিসটা অ্যাকাউন্টিং ইকুয়েশন কী কী চেঞ্জ করলো আমাদের। একটা জিনিস খেয়াল করেন, যখন সে 15,000 টাকা বিজনেসে এনেছিল, এদিকে 15,000 এদিকে 15,000, দুই দিকে মিলেছে, এদিকে দুই দিকে সমান সমান। তো এখন আমাদের নেক্সট মানে অ্যাকাউন্টিং ইকুয়েশনের কাজটাই হলো যে প্রত্যেকটা এন্ট্রি দুই দিকে সমান সমান থাকবে, কখনো গরমিল হবে না। তো সেকেন্ড এন্ট্রিটা আসেন, যে আমরা যখন 7,000 টাকা ক্যাশ দিয়ে আমরা একটা কম্পিউটার ইকুইপমেন্ট কিনলাম, সেক্ষেত্রে কী হলো, 7,000 টাকা আমাদের বিজনেস থেকে, ওই যে আমাদের বিজনেসে ক্যাশ ছিল কত, 15,000 টাকা, সেই 15,000 থেকে 7,000 টাকা ক্যাশ কি কমে গেল না? কারণ আমরা তো ক্যাশ টাকা দিয়ে আমরা কম্পিউটারটা কিনেছি, তো অবশ্যই আমাদের বিজনেসে 15,000 টাকা ছিল, সেখান থেকে আমাদের 7,000 টাকা মাইনাস হয়ে গেল। আমাদের এখন নিউ ক্যাশ কত, বিজনেসে 8,000 টাকা। তো আমরা এখন 7,000 টাকা দিয়ে কী কিনেছি, একটা কম্পিউটার ইকুইপমেন্ট কিনেছি। সেই ইকুইপমেন্টটা কি, এটা অ্যাসেট কিন্তু। কেন অ্যাসেট? কারণ আমি আগেও বলেছি যে অ্যাসেট হলো এমন জিনিস যেটা দ্বারা আমরা ভবিষ্যতে সুবিধা পাবো। এই যে আমরা কম্পিউটারটা কিনেছি, সেই কম্পিউটারদেরকে আমরা ভবিষ্যতে সুবিধা পাবো না, আমরা কম্পিউটারটা ইউজ করতে পারবো, আমরা কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন কাজ করে আমরা আর্ন করতে পারবো, অথবা কম্পিউটার আমরা সেলে করে দিতে পারবো। তো সেক্ষেত্রে কি, অবশ্যই কম্পিউটারটা আমাদের একটা অ্যাসেট। তো এটা কি হয়েছে, অ্যাসেটের দিকে আমাদের নতুন একটা ঘর আসলো, ইকুইপমেন্ট। ক্যাশ ঘর তো ছিল, প্লাস ইকুইপমেন্ট আসলো। কেন প্লাস দিলাম এখানে, কারণ জিনিসটা তো প্লাস। তো আমাদের এখানে ক্যাশ 7,000 টাকা বের হলো 8,000 টাকা, 7,000 টাকা কমে গেল 8,000 টাকা, আমাদের নতুন একটা ইকুইপমেন্ট 7,000 টাকা আনলো। তো আমাদের এখন ইকুইপমেন্ট অ্যাসেট কত, 7,000 টাকা, আমাদের নিউ ব্যালেন্স 8,000 টাকা। এই যে দেখেন, এখানেও কিন্তু আমাদের দুইটা যোগ করলে হয় 15,000 টাকা, আমাদের এই সাইডে 15,000, এই সাইডে 15,000, আমাদের দুই সাইডে ব্যালেন্স কিন্তু এখনও সমান। শুধু চেঞ্জ হলো কি, আমরা কোম্পানির ক্যাশ নামে একটা অ্যাসেট দিয়ে আমরা একটা ইকুইপমেন্ট কিনলাম, আর একটা অ্যাসেট। ক্লিয়ার? সেটাই একটা জিনিস, মজার জিনিস খেয়াল করেছেন যে কোনো ট্রানজ্যাকশনে কিন্তু আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনের দুই সাইড কিন্তু সমান, কোনো অ্যাকাউন্টসেই কিন্তু কখনোই দুই সাইড অসমান হবে না। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস আসি, আরেকটা এক্সাম্পল। মনে করেন সফট বাই পারচেস ফর 1,600, মানে $1,600 দিয়ে $1,600 পারচেস করেছে ফ্রম অ্যাকমি সাপ্লাই কোম্পানি, কম্পিউটার পেপার অ্যান্ড আদার সাপ্লাইস এক্সপেক্টেড টু লাস্ট সেভারাল মান্থ। আচ্ছা, সফট বাই অ্যাকমি সাপ্লাই কোম্পানি থেকে কিছু কম্পিউটার পেপার এবং অন্য কিছু সাপ্লাইস কিনেছে $1,600 দিয়ে, অ্যান্ড এক্সপেক্টেড টু আদার সাপ্লাইস এক্সপেক্টেড টু লাস্ট several months. Acme agrees to allow Sort by to pay this bill
agrees to allow sort by to pay this bill next month in October. আচ্ছা, এই যে সর্ট বাই 1600 টাকা দিয়ে কম্পিউটার বিভিন্ন কাগজ আর বিভিন্ন সাপ্লাইস কিনলো, তো সেটা কিন্তু টাকা কিন্তু পে করেনি সর্ট বাই একমি সাপ্লাই কোম্পানিকে। তারা একমি সাপ্লাই কোম্পানিকে বলেছিল যে আমরা এই $1600 আমরা নেক্সট মান্থে পে করব, এবং একমি সেটা অ্যাগ্রি করেছে, সর্ট বাইকে এই পাওয়ারটা দিয়েছে। সো দিস ট্রানজাকশন ইজ রেফার টু অ্যাজ পারচেজ অন অ্যাকাউন্ট অর ক্রেডিট পারচেজ। আচ্ছা ঠিক আছে, তো এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করেন, সেটা হলো যে সর্ট বাই $1600 দিয়ে একটা জিনিস কিনেছে অথবা কিছু সাপ্লাই কিনেছে। এই যে সে প্রথমে চিন্তা করি আমরা এই যে 1600 টাকা দিয়ে কিনেছি, আমাদের কোনো ক্যাশ চলে গেছে না, আমাদের কোনো ক্যাশ কিন্তু চলে যায়নি, আমরা কিন্তু ক্যাশ পে করিনি। ক্যাশ না পে করে আমরা কি করলাম, আমরা কিছু সাপ্লাই কিনলাম। তো আমাদের যে সাপ্লাইগুলো কিনলাম সেটা কি আমাদের একটা অ্যাসেট না? হ্যাঁ অ্যাসেট। কেন অ্যাসেট? কারণ আমরা এই সাপ্লাই দিয়ে কিন্তু ভবিষ্যতে সুবিধা পাবো, আমরা যে কোনো কিছু করতে পারবো। এই যে আমরা কিছু পেপার কিনলাম, সেই পেপার আমরা কি করতে পারবো, পেপার আমরা প্রিন্ট করতে পারবো, আমরা সাপ্লাই যে কোনো কাজে ইউজ করতে পারবো। তো এই যে বিভিন্ন জিনিস কিনলাম সেটা কি আমাদের একটা অ্যাসেট, আর সেই অ্যাসেটটা আমরা কিভাবে কিনেছি, 1600 টাকা ধার নিয়ে কিনেছি। আচ্ছা এখানে দুটো জিনিস ঘটেছে, একটা হলো আমাদের অ্যাসেট বেড়েছে, আর এখানে 1600 টাকা আমাদের এটা কি, এ টাকা আমাদের পে করতে হবে একমিকে, তাহলে সেটা কি আমাদের একটা পারচেজ অন অ্যাকাউন্ট অথবা ক্রেডিট পারচেজ, মানে আমরা ধারে কিনেছি, মানে আমাদের ভবিষ্যতে পে করতে হবে। তো পে করতে হবে, এটার ইংরেজি নামটা হলো অ্যাকাউন্ট পেয়েবল। দ্যাট মিনস পেয়েবল, আমাদের ভবিষ্যতে পে করতে হবে, তাই এটাকে বলা হয় অ্যাকাউন্ট পেয়েবল। সো আমাদের এখানে কি হলো, 1600 টাকা একটা অ্যাকাউন্ট পেয়েবল হলো, আর আমাদের কিছু সাপ্লাইস নামে কিছু অ্যাসেট বেড়ে গেল। তো এই যে 1600 টাকা সেটা কি আমাদের পে না পেয়েবল করতে হবে, তো সেটা কি আমাদের অ্যাসেট, ইনকাম, এক্সপেন্স না লায়াবিলিটি? অবশ্যই এটা আমাদের একটা লায়াবিলিটি। লায়াবিলিটি কি আমরা বলেছিলাম যে যে কোনো কিছু যেটা আমাদের ভবিষ্যতে পে করতে হবে সেটা আমাদের লায়াবিলিটি। তো 1600 টাকা এটা ধারে কিনেছি আমরা, এই টাকাটাকে আমাদের পে করতে হবে, অ্যাকাউন্ট পেয়েবল নামে একটা এন্ট্রি তৈরি হয়েছে, পে করতে হবে, তাহলে সেই অ্যাকাউন্ট পেয়েবলটাকে আমাদের লায়াবিলিটি। আর কিছু আমরা যে কম্পিউটার সাপ্লাই কিনলাম সেটা আমাদের অ্যাসেট। তাই আমরা এখন দেখি এটা কিভাবে অ্যাকাউন্টিং ইকুয়েশনে ইফেক্ট করে। দেখেন এই যে 3 নাম্বার এন্ট্রি, এখানে 3 লেখা আছে। 3 নাম্বার এন্ট্রিতে আমাদের ক্যাশ কি, ক্যাশে কোনো চেঞ্জ হয়নি, কারণ আমরা ক্যাশে কোনো হাত দিইনি। তো ক্যাশ 8000 টাকা 8000 টাকা হলো। আমাদের নতুন একটা এন্ট্রি আসলো সাপ্লাইস কি আমাদের একটা অ্যাসেট, এই কারণে আমরা সাপ্লাইস অ্যাসেটে রাখলাম। তো সাপ্লাইস আমাদের প্লাস 1600, মানে আমাদের সাপ্লাই 1600 টাকা বাড়লো। এখন সাপ্লাইসের নিউ ব্যালেন্স কত, 1600। আমাদের ইকুইপমেন্ট 7000 টাকা ছিল, 7000 টাকা আছে, আমাদের কোনো প্রকার ইকুইপমেন্ট বাড়েনি। এখানে আমাদের নতুন কি হয়েছে, লায়াবিলিটিস নামে, লায়াবিলিটিস আমরা অ্যাকাউন্ট ক্লিক করলাম, অ্যাকাউন্ট পেয়েবল, অ্যাকাউন্ট পেয়েবলকে লায়াবিলিটি না, সেখানে ঠিক লায়াবিলিটি সাইডে আমরা অ্যাকাউন্ট পেয়েবল আনলাম, আর অ্যাকাউন্ট পেয়েবলকে আমাদের 1600 টাকা বেড়েছে, কারণ যে আমাদের ভবিষ্যৎ দিতে হবে, তাহলে কি আমাদের অ্যাকাউন্ট পেয়েবল জিনিসটা বেড়ে গেছে 1600, এই যে $1600, এই 1600। তাই আমাদের নিউ ব্যালেন্স কত, 8000, 1600, 7000 সমান সমান 16600। এটা যদি দেখেন এখানেও কিন্তু সেম অ্যামাউন্ট আছে, 1600 প্লাস 1500 আপনি যোগ দেন, এখানে 16600 হবে। তো এই যে আমাদের 3 নাম্বার এন্ট্রিও কিন্তু আমাদের 2 সমান হয়ে গেল। এখন আমরা আরেকটা নেক্সট এন্ট্রিটা আমরা দেখি এটা কি কি হবে। নেক্সট এন্ট্রিতে বলা হয়েছে সর্ট বাই রিসিভ 1200 ক্যাশ ফ্রম কাস্টমার ফর প্রোগ্রামিং সার্ভিস ইট হ্যাজ প্রোভাইডেড। মানে একটা সার্ভিস কাস্টমারকে আমরা প্রোভাইড করে আমরা 1200 টাকা রিসিভ করেছি। দিস ট্রানজাকশন রিপ্রেজেন্ট সর্ট বাই প্রিন্সিপাল রেভিনিউ প্রোডাক্টিভিটি। এই যে আমরা কি করলাম, এখানে আমরা কাস্টমারকে সার্ভিস প্রোভাইড করে আমরা কাস্টমারের থেকে 1200 টাকা নিয়েছি, সেটা কি আমাদের একটা ইনকাম কোম্পানি। তো বলেছিলাম না যে 4টা জিনিস আমাদের ওনার ইকুইটিকে ইফেক্ট করে, সেই 4টা জিনিসের মধ্যে কিন্তু আমাদের ইনকাম নামে একটা, মানে রেভিনিউ নামে একটা এন্ট্রি ছিল। তা দেখেন আসে সেখানে কি হয়েছে, এই যে আমাদের যে কাস্টমার সার্ভিস পেয়ে 1200 টাকা দিল, সেই 1200 টাকা কী হবে, আমাদের কোম্পানির অ্যাসেটে, এটা একটা অ্যাসেট, ক্যাশ একটা অ্যাসেট। তো ক্যাশে 1200 টাকা যোগ হবে। তো আমাদের ক্যাশ আগে ছিল 8000, এখন 1200 যোগ হয়ে আমাদের নিউ ক্যাশ ব্যালেন্স কত হলো, 9200। আমাদের সাপ্লাইস কি চেঞ্জ হয়েছে না, আমাদের সাপ্লাই 1600 ছিল, 16 আসে, আমাদের সাপ্লাইস বাড়েও নি কমেনি, অ্যাজ লাইক অ্যাজ ইকুইপমেন্ট আমাদের কোনো কিছু হয়নি। আমাদের
লাইবিলিটিস পোর্শনেও কোনো প্রকার ইফেক্ট হয়নি। আমাদের ইফেক্ট হচ্ছে কোথায়? এই যে আমাদের 1200 টাকা যে এসেছে কোম্পানিতে, সেই 1200 টাকা কি মালিকের লাভ, সেই 1200 টাকার মাধ্যমে মালিকের নিজের টাকা বেড়ে গেল, তাহলে ক্যাশ বাড়লো 1200 আর মালিকের নিজের বাড়লো 1200। দ্যাট মিনস মালিকের আগের ছিল 15,000 টাকা বিজনেসে, ক্যাপিটাল ছিল 15,000, এখন ক্যাপিটাল আরও 200 যোগ হয়ে হলো 1200 যোগ হয়ে হলো 16,200। এখন দেখেন আমাদের দুই সাইডে কী হলো, 9,200, 1,600, 7,000 যোগ 17,800। এখানে আমাদের অ্যাসেটও 17,800, এখানে আমাদের লাইবিলিটি আর ওনার ইকুইটি 17,800। কীভাবে? আমাদের লাইবিলিটি 1600, আমাদের ওনার ইকুইটি মানে মালিকের নিজের টাকা 16,200, মোট 17,800। ওকে, নাও আমরা আরেকটা এটির দিকে, সেটা হলো সর্ট বাই রিসিভ এ বিল $250 ফ্রম দ্য ডেইলি নিউজ ফর অ্যাডভার্টাইজিং বাট পোস্টপোন পেমেন্ট অফ দ্য বিল আনটিল লেটার ডেট। এই যে সর্ট বাই রিসিভড এ বিল ফর 250 from the daily news for advertising but postpone payment of the bill until a later date। আচ্ছা, আমরা ডেইলি নিউজে আমাদের একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলাম, কিন্তু বাট সেটার টাকা কিন্তু আমরা এখনো পে করিনি। তো টাকা পে করিনি মানে আমরা সুবিধা নিয়ে নিয়েছি, কিন্তু বাট আমরা টাকা পে করিনি। 250 টাকা আমাদের এখনো বাকি আছে, মানে ভবিষ্যতে দিতে হবে। তাহলে সেই 250 টাকা সেটা কি আমাদের একটা অ্যাকাউন্ট পেয়েবল। আর অ্যাকাউন্ট পেয়েবলটা কি আমাদের বেড়েছে না, ইনক্রিজ হয়েছে না? আগে আমাদের মানুষের কাছে ধার ছিল 1600 টাকা, এখন আরও 250 টাকা ধার, $250 ধার যুক্ত হলো। আমাদের এখন নতুন ধারের পরিমাণ কত হলো? $1,850। তো দ্যাট মিনস অ্যাকাউন্ট পেয়েবল 1600 প্লাস $250 সমান সমান $1,850। আর এই যে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট বিলটা, সেটা আমাদের কোথা থেকে কমবে? অবশ্যই এক্সপেন্স, বলেছি না সকল প্রকার এক্সপেন্স সেটা মালিকের ওনার ইকুইটি আঘাত করে। এই যে আমরা যে অ্যাডভার্টাইজমেন্টটা দিলাম সেটা কি আমাদের একটা এক্সপেন্স ছিল কোম্পানির। এই অ্যাডভার্টাইজের মাধ্যমে কি আমরা কোনো প্রকার অ্যাসেট পেয়েছি? আমরা কোনো অ্যাসেট পাইনি বা কোনো কিছু ঢুকেনি আমাদের বিজনেসে। তো সেক্ষেত্রে এই $1200 টোটালি আমাদের এক্সপেন্স। সেই এক্সপেন্সটা কে দিবে? সেই এক্সপেন্সটা যেহেতু আমরা এখনো ক্যাশে দেইনি, সরি এই যে $250 যেহেতু আমরা এখনো ক্যাশ পে করিনি, সেটা অবশ্যই মালিকের ওনার ইকুইটি থেকে কাটা যাবে, মানে কমিয়ে ফেলবে। তো দ্যাট মিনস আগে মালিকের 16,200 টাকা ছিল নিজের টাকা, এখন 250 টাকা কমে গেছে, কারণ 250 টাকা আমাদের পে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্ড হয়েছে। তো আমাদের নতুন ওনার ইকুইটি কত? 15,950। আর আমাদের অ্যাকাউন্ট পেয়েবল কত বেড়েছে? 1600 থেকে 1,850 হয়েছে। তো আমাদের নতুন লাইবিলিটি প্লাস ওনার ইকুইটি কত? 17,800। আমাদের এখানে অ্যাসেট নতুন কত? 17,800। দুই সাইড সমান হয়েছে। সো এখানেও আমাদের এই 5 নাম্বার এন্ট্রির মাধ্যমে আমাদের দুই সাইড সমান হয়েছে। সবসময় একটা জিনিস মনে রাখবেন, প্রত্যেকটা অ্যাকাউন্টিং ইকুয়েশনে আমাদের দুই সাইড সমান থাকবে। যদি সমান না হয় তাহলে আমাদের সেই এন্ট্রিটা প্লট করা ভুল হয়েছে, রং হয়েছে। আচ্ছা, এখন নেক্সট এন্ট্রি আসি। সফটওয়্যার প্রোভাইড $3,500 অফ প্রোগ্রামিং সার্ভিস ফর কাস্টমার। সফটওয়্যার কাস্টমারকে 3,500 টাকার প্রোগ্রামিং সার্ভিস প্রোভাইড করেছে, কিন্তু বাট সেই কাস্টমারটা আমাদের সফটওয়্যারকে 1,500 টাকা নগদ দিয়েছে আর বলেছে 2,000 টাকা তারা পরে দেবে, মানে তাদের কাছে সেটা বাকি রাখতে বলা হয়েছে। তাহলে একটা জিনিস দেখেন, এই এন্ট্রির মাধ্যমে দুইটা এন্ট্রির টাকাটা আমরা দুইভাবে পেয়েছি। একটা হলো আমরা 1,500 টাকা নগদ পেয়েছি, দ্যাট মিনস আমাদের ক্যাশ বেড়েছে। আর ক্যাশ যেহেতু একটা অ্যাসেট, মানে আমরা ভবিষ্যতে সুবিধা পাবো, তাহলে এটা অ্যাসেট সাইড যাবে। আমাদের ক্যাশ নামে একটা নতুন অ্যাসেট বেড়েছে 1,500। আর আমাদের আরেকটা জিনিস দেখেন 2,000, সেটা কাস্টমার আমাদের বাকি রেখেছে, সেটাও কিন্তু এক প্রকার অ্যাসেট। কেন অ্যাসেট? কারণ আমরা কাস্টমারের কাছে ভবিষ্যতে 2,000 টাকা পাবো। আমরা বলেছি যে কোনো জিনিসে আমরা যেটা ভবিষ্যতে পাবো সেটা আমাদের অ্যাসেট, এটার মাধ্যমে আমরা ভবিষ্যতে সুবিধা পাবো। তো এই 2,000 টাকা আমাদের অ্যাসেট। তো এই যে কাস্টমার যে বাকি নিয়েছে সেটাকে আমরা বলি অ্যাকাউন্ট রিসিভেবল, মানে আমরা ভবিষ্যতে রিসিভ করবো, রিসিভেবল। তো আমাদের কয়টা জিনিস হলো? একটা হলো আমাদের 1,500 টাকা ক্যাশ বললো, আমাদের 2,000 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল। আসুন দেখা যাক এটা
কীভাবে আমাদের অ্যাকাউন্ট ইকুয়েশনকে এফেক্ট করলো সেটা হলো 6 নাম্বার এন্ট্রি। সেখানে আমাদের ক্যাশ ছিল 9,200, নতুন ক্যাশ আমরা পেলাম 1,500। সমস্যা আমাদের নতুন ক্যাশ হলো 10,700। আর আমাদের অ্যাসেট সাইডে, কারণ আমরা অ্যাকাউন্ট রিসিভেবল, আমরা ভবিষ্যৎ পাবো, এটা আমাদের অ্যাসেট সম্পদ, তো আমাদের অ্যাসেট সাইডে নতুন একটা এন্ট্রি আসলো, সেটা হলো অ্যাকাউন্ট রিসিভেবল $2,000 বাড়লো। তা আমাদের নতুন কি হলো, ক্যাশ বাড়লো $10,700, আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল হলো 2,000, আমাদের সাপ্লাইস আগে 1,600 ছিল, এখনও 1,600, আমাদের ইকুইপমেন্ট আগে ছিল 7,000, এখনও 7,000। আমাদের লায়াবিলিটি আর ওনার ইকুইটি কোনো কিছু চেঞ্জ হয়নি। তো সেক্ষেত্রে আমাদের এখানে যোগ করে দেখেন 21,300, এখানে 21,300, দুইটাই সমান। এখানে কিন্তু লেখা আছে, সবসময় খেয়াল করবেন, ক্যাশ ইজ ইনক্রিজড 1,500, অ্যাকাউন্ট রিসিভেবল ইজ ইনক্রিজড 2,000, অ্যান্ড আর ক্যাপিটাল ইজ ইনক্রিজ 3,500। আর এই যে একটা জিনিস খেয়াল করেন, এখানে আমরা 3,500 টাকা সেটাকে আমরা ইনকাম করেছি না। আর মডার্ন অ্যাকাউন্টিং সিস্টেম অনুযায়ী যখনই কোনো কিছু ইনকাম বা এক্সপেন্স হবে, আমরা টাকা পাই বা না পাই সেটা দেখার বিষয় না, আমার সাথে সাথে সেটা আমাদের ওনার ইকুইটিতে এফেক্ট করে। তো এই যে আমরা 3,500 টাকা যদি আমরা পাইনি, কিন্তু বাট মডার্ন অ্যাকাউন্টিংয়ে বলা হয় যে যেই জিনিস কোনো কিছু ঘটলেই সেটা অ্যাকাউন্টসে লিপিবদ্ধ করা হয়। তাহলে এই 3,500 টাকা আমরা ইনকাম করেছি, সেই ইনকামটা আমাদের ওনার ইকুইটিতে বেড়ে গেল 3,500 টাকা। সেটা কী নামে আসলো, সার্ভিস। তো আমাদের নতুন ওনার ইকুইটি 19,450। তো দুই সাইড যোগ করে দেখেন, এখানে 21,300, এখানে 21,300। আচ্ছা, পরের এন্ট্রিতে আসা যাক। ট্রানজাকশন অ্যানালাইসিস। এক্সপেন্স পেইড ইন ক্যাশ ফর সেপ্টেম্বর আর স্টোর রেন্ট 600, স্যালারিস অফ এমপ্লয়িজ $900, অ্যান্ড ইউটিলিটিস $200। এই তো আমাদের কোম্পানিতে কি হলো, আমরা স্টোর যেই ভাড়া নিয়েছিলাম সেটা আমরা রেন্ট পে করলাম 600, এটা একটা এক্সপেন্স পে করলাম। আমরা আমাদের এমপ্লয়িকে স্যালারি দিলাম $900, সেটা একটা এক্সপেন্স। আমরা ইউটিলিটি এক্সপেন্স মানে টুকটাক এক্সপেন্সগুলো, যেমন ধরেন ছোটোখাটো ধরেন ইউটিলিটি এক্সপেন্স বলতে গেলে আমাদের কারেন্ট বিল, এই সিম্পল এইসব জিনিসই, এগুলো একটা এক্সপেন্স $200 বলো। তো আমাদের কী হলো দেখেন, আমাদের এক্সপেন্স তিনভাবে হলো, 600 আমাদের এটা হলো স্টুডেন্ট, 900 আমাদের স্যালারি, 200 আমাদের ইউটিলিটি এক্সপেন্স। তো আমি বলেছিলাম যখন কোনো এক্সপেন্স ঘটবে তখন কিন্তু আমাদের ওনার ইকুইটিটা এফেক্ট করবে। আর সেই এক্সপেন্সগুলো আমাদের কোন জায়গা থেকে যাবে, আমাদের যেহেতু এক্সপেন্সগুলো আমরা নগদ দিয়ে পে করে দিয়েছি, যে এক্সপেন্স পেইড, তো আমাদের যে কোম্পানির যে ক্যাশ, সেই ক্যাশ থেকে কিন্তু কমবে। তো দেখেন এখানে আমাদের অ্যাসেটে ক্যাশ ছিল 10,700, আর এখানে ক্যাশ কমলো 17,000। কেন ক্যাশ কমলো দেখেন, আমরা এখানে কি পে করেছি, 600, 900, 200, মোট আমরা 1,700 টাকা পে করেছি। এই 1,700 টাকা ক্যাশটা কমে গেলো। আমাদের ক্যাশের নিউ ব্যালেন্স ছিল 9,000, আর আমাদের আগের যে ওনার ইকুইটি ছিল 19,450, সেখান থেকে আমরা প্রথমে বিয়ে গেলো রেন্ট এক্সপেন্স 600, পরে আমাদের স্যালারি এক্সপেন্স 900, তারপর আমাদের এখানে এটা ভুল হয়েছে, ইউটিলিটি এক্সপেন্স ইউটিলিটিস এক্সপেন্স আমাদের 200। মোটা আমাদের এখন ওনার ইকুইটি হলো, মানে মালিকের নিজের টাকা আছে 17,750। দেখেন দুই সাইডই সমান, 19,600, 19,600। নেক্সট আমাদের জিনিসটা এন্ট্রি যেটা হলো সর্ট বাই পেশেন্টস, $250 ডেইলি নিউজ অ্যাডভার্টাইজিং বিলস ইন ক্যাশ। আপনাদের মনে আছে কিনা জানি না, যে আমরা কিন্তু ডেইলি নিউজ নামে একটা পত্রিকা আমরা অ্যাডভার্টাইজমেন্ট করেছিলাম $250, সেটা কিন্তু আমরা পে করিনি, তা আমরা এখন পে করলাম। তো দেখেন সেই জিনিসটা অ্যাকাউন্টিং ইকুয়েশনে কী কী হলো, আমাদের যেহেতু আমরা পে করেছি, আমরা কোথা থেকে পে করবো, আমাদের বিজনেসের যে ক্যাশ রেট পরিমাণ আছে সেই ক্যাশ থেকে আমরা পে করবো। তো 250 ক্যাশ আমাদের কমে গেলো, হয়ে গেলো 18,750। আমাদের লায়াবিলিটিস আগে ছিল 1850, তো যেহেতু আমরা এটা আগে বাকি রেখেছিলাম, দ্যাট মিনস সেটা আমাদের লায়াবিলিটিস মানে অ্যাকাউন্টস পেয়েবল ছিল। এখন কি আমাদের অ্যাকাউন্টস পেয়েবল আমরা 250 টাকা পে করে দিলাম, মানে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল কমে গেল। আমাদের কত কমে গেলো, 1850 থেকে 250 টাকা কমে গেলো, এখন আমাদের হলো 1,600 টাকা আমাদের অ্যাকাউন্ট পেয়েবল হলো। তো দেখেন এখনও কিন্তু দুই সাইড আমাদের সমান আছে, যোগ করে দেখেন, ঠিক আছে। তো আমরা এখন পরের এন্ট্রিতে আসি। পরের এন্ট্রি হলো আমাদের দ্য সাম $600 ইন ক্যাশ ইজ রিসিভড ফ্রম কাস্টমার হু হ্যাভ প্রিভিয়াসলি বিল্ড হ্যাভ বিন বিল্ড ফর সার্ভিস। এই যে এই কথার মানে হলো, আমরা যে কাস্টমার আমাদের কাছ থেকে সার্ভিস নিয়ে 600 টাকা মানে বাকি রেখেছিল, সেই 600 টাকা এখন পে করলো। তো এর মাধ্যমে কি হলো, আমাদের ক্যাশ নামে একটা অ্যাসেট বাড়লো। যে অবশ্যই এই 600 টাকা আমাদের ক্যাশে আসবে, আর আমাদের 600 টাকা আমরা কাস্টমার থেকে পেতাম, মানে এটা আমাদের ছিল অ্যাকাউন্ট রিসিভেবল। তো আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল এখন কমে যাবে 600 টাকা। দেখেন সেটা হলো
যে 9 এন্ট্রি আমাদের ক্যাশে ছিল 8,750 আগে, এখন আমরা 600 টাকা যে নতুন পেলাম সেই 8,750 সাথে আমরা 600 টাকা যোগ করে দিলাম, আমাদের নিউ ব্যালেন্স ছিল 9,350 টাকা এবং আমাদের অ্যাকাউন্ট ডিসেবল ছিল যে 2,000 টাকা, সেখান থেকে এখন তার 2,000 টাকা নেই, কারণ এখন আমাদের 600 টাকা দিয়ে দিয়েছে। দ্যাট মিনস আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল কমে গেছে, এখন হয়েছে 1400 টাকা। তো দেখেন 2,000 যোগ করে দেখেন দুইটা সেট এখনও সমান 19,350 আর এখানে 19,350। এখন আমাদের নেক্সট এটা আসি, যেটা হলো রেনিল, আমাদের কোম্পানির নাম রেনিল। রেনিল উইডোজ 1,300 ইন ক্যাশ ফ্রম দ্য বিজনেস ফর ইস পার্সোনাল ইউজ। এই রেনিল কোম্পানির যে মালিক, সেই মালিক কী করলো, তার পার্সোনাল খরচের জন্য 1,300 টাকা আমাদের বিজনেস থেকে নিয়ে গেল। তো এই যে 1,300 টাকা নিয়ে গেলো, সেটা কী হবে, আমাদের ক্যাশ থেকেও কমবে আর আমাদের মালিকের যে নিজের টাকাটা ছিল সেই টাকা থেকেও কিন্তু কমে যাবে। আসেন দেখ, এই যে এখানে আমরা এটা ইফেক্টে দেখতে পাচ্ছি, এই যে 10 নম্বর এন্ট্রি, যেখানে আমাদের ক্যাশ ছিল আগে 9,350 টাকা, মালিক কী করলো, আমাদের কোম্পানি থেকে ক্যাশ নিয়ে গেল 1,300 টাকা। তো অবশ্যই সেখানে আমাদের ক্যাশ টাকা কমে যাবে 1,300। আমাদের ক্যাশের নিউ ব্যালেন্স এখন কত, 8,050। এখন দেখেন আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন কিন্তু সেম, 1850, অ্যাকাউন্টিং ইকুয়েশন 1850, এখানে 1850। কেন? কারণ এই যে মালিকের আগে নিজের টাকা ছিল 17,750, মালিক এখন 1,300 টাকা তুলে নিয়ে গেছে, তাহলে মালিকের নিজের টাকা কমে গেছে। তো এখন মালিকের নিজের টাকা কত, 16,450, 2 সাইড যোগ করেন সমান অলওয়েজ। আচ্ছা, মূলত আমরা কিন্তু এতক্ষণে একটা সুন্দর একটা অ্যাকাউন্টিং ইকুয়েশন করে ফেললাম, আর এটার মধ্যে কিন্তু আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনটা শেষ হয়ে গেল। আপনারা যেটা করবেন সেটা হলো খাতায় পুরো অঙ্কটা একবার করবেন। আমি এখানে যেহেতু পার্ট টু পার্ট করেছি, সেখানে আপনারা পার্ট টু পার্ট করবেন না, আপনারা খাতায় প্রথম থেকে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা শুরু করে ফেলবেন। যেমন আমি একটা এক্সাম্পল দেই, এক্সাম্পলটা দেখতে পারেন এইভাবে অ্যাকাউন্টিং ইকুয়েশনের। আচ্ছা, সরি আপনাদের এখানে আমি দেখাতে পারছি না। তো যাই হোক, আপনারা জাস্ট একটু ধারণা দিয়ে দিই, এই যে প্রত্যেক এন্ট্রিগুলো 9, 8, 7, 6 এভাবে আপনারা সেটাকে একটা পেজে করে শেষে সমান সমান দিয়ে দিবেন। যখনই মিলে যাবে তখন মনে করেন আপনার অ্যাকাউন্টিং ইকুয়েশনটা হয়ে গেছে। তো আজ এই পর্যন্তই, আমরা পরের ক্লাসে চেষ্টা করব জার্নাল নিয়ে আলোচনা করতে। আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন আর অ্যাকাউন্টিংয়ের বেসিক কনসেপ্টগুলো ক্লাস এখানেই শেষ। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আশা করি সবাই এটা ভালো করে খেয়াল করবেন, আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি সেটা সলভ করে দেওয়ার জন্য চেষ্টা করব।